সংহতি জানিয়ে ইসরায়েলের দুই সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। প্রতিবাদী ইসরায়েলের দুইটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এই হামলায় তারা ড্রোন ব্যবহার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ সকালে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের ভেতরের দুইটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে এইলাত বা উম্মুল রাশরা শহরের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, বেসামরিক জনগণ বিশেষ করে নারী এবং শিশুদের উপর সেনাদের বর্বরতার প্রতিবাদে এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালিয়েছে তারা। পিএমইউ তাদের বিবৃতিতে বলেছে, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বর্ণবাদী শক্তির বিরুদ্ধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতেই থাকবে। সর্বশেষ এই হামলার 2 দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুতিদের। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক জলসীমায় মার্কিন জাহাজে হামলা চালায় হুতিরা। হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এছাড়া ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরায়েলগামী যে কোনো জাহাজের বিরুদ্ধেও হামলার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের জলসীমার মধ্যে প্রতিটি ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে হুতি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। এক্ষেত্রে ভূমধ্যসাগর সহ ইয়েমেনের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তবে এইসব যৌথ হামলা মোকাবেলা করে তাদের নৌবহরকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে হুতিরা। গত কয়েক মাসে হুতিদের ঠেকাতে মার্কিন ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাবা নিউজ এজেন্সি। সাবা নিউজ তার প্রতিবেদনে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ইসরায়েলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীকে শক্তভাবে মোকাবেলা করে এখনও ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাচ্ছে হুতিরা। ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে সুদানের মানুষ। ভয়াবহ মানবিক বিপর্যয়ে জর্জরিত সুদানে খাদ্য সংকট বেড়েই চলেছে। খাবার নেই, পানি নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সেই খাবার কেনার টাকা নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে কমে গেছে ত্রাণ সরবরাহ। সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন সুদানের বাসিন্দা। এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা। এদিকে দেশটিতে তীব্র অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এই আশঙ্কার কথা জানিয়েছে। শনিবার WFPর বরাদ্দে সুদানের এই চরম দুর্দশার খবর জানায় মার্কিন সংবাদ সংস্থা AP। WFP বলছে, পশ্চিম সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। ক্রমবর্ধমান সহিংসতা গোটা জাতিকে শেষ করে দিচ্ছে। শুক্রবার যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলে ক্ষুধায় বহু মানুষের মৃত্যু হতে পারে। তেলের দাম বাড়ালো সৌদি। সোমবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো এবং তার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থাটি বলছে, আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ইসরায়েল হামাস সংকট ছড়িয়ে পড়তে পারে। সংবাদে বলা হয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বা 0.3% বেড়ে 83.24 লাখ ডলারে উঠেছে। এছাড়া US টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি 29 সেন্ট বা 0.4% বেড়ে 78.80 ডলারে উঠেছে। জুন মাসে এশিয়া, উত্তর পশ্চিম ইউরোপ এবং ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে যে তেল বিক্রি করবে সৌদি আরব, তার দাম বাড়ানো হয়েছে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি গ্রীষ্মকালে জ্বালানি তেলের চাহিদা বাড়বে। গত সপ্তাহে ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয় জ্বালানি তেলের দাম 7.3% কমেছিল। আজ সপ্তাহের শুরুতেই সেই ধারা ভেঙে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল। বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান INGর পণ্য গবেষণা বিভাগের প্রধান ওয়ারেন প্যাটারসন এই তথ্য দিয়েছেন। আল জাজিরা বন্ধের সিদ্ধান্তকে বিপজ্জনক বললেন ইসরায়েলি সাংবাদিক। ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধ চলা অবস্থায় দেশটিতে আল জাজিরার কার্যক্রম বন্ধ করেছে। আল জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করেছে দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হাগাই মাতার বলেছে, আল জাজিরার উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা অপরাধমূলক এবং অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত।
প্লাস 972 ম্যাগাজিনের নির্বাহী পরিচালক হাগাই মাতার আল জাজিরা বন্ধে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার উপর হামলা বলে বর্ণনা করেছেন। ইসরায়েলি সাংবাদিক আল জাজিরাকে বলেছেন, নিষেধাজ্ঞাটি স্পষ্টতই একটি অপরাধমূলক এবং খুব বিপজ্জনক সিদ্ধান্ত এবং এই পদক্ষেপটি ইসরায়েলের উপর আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন তিনি, কারণ এটি ইসরায়েলের নাগরিকদের বিকল্প তথ্যের উৎসকে অস্বীকার করে। মাতার বলেন, ইসরায়েলি গণমাধ্যমে গাজা থেকে আসা তথ্যে আমাদের খুব সীমিত প্রবেশাধিকার রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের মধ্যে আল জাজিরার সাংবাদিকদের অনুপস্থিতির অর্থ হল ইসরায়েলের সমাজের বিভিন্ন কণ্ঠস্বরও বিশ্বজুড়ে কম শোনা যাবে। রাফা থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিল ইসরায়েল। ফিলিস্তিনের উপত্যকার দক্ষিণের শহর রাফার পূর্বাঞ্চল থেকে 1 লাখ বেসামরিক লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে মিশরের কায়রোয় যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর এমন নির্দেশ দিল ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে দখলদার বাহিনী বলেছে, রাফার পূর্বাঞ্চলে বসবাস করা বেসামরিক মানুষদের নিকটস্থ সুনির্দিষ্ট মানবিক এলাকায় চলে যেতে বলা হচ্ছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, পূর্ব রাফা থেকে সেখানে অবস্থানরত ফিলিস্তিনি বাসিন্দা এবং আশ্রয় প্রার্থীদের অবিলম্বে আল মাওয়াসি শহরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। এই নির্দেশের পর অনেকেই তাদের শেষ আশ্রয়স্থল থেকে প্রাণপণ ছুটছে। তারা কোথায় যাচ্ছেন কেউ বলতে পারেন না। প্রায় 15 লাখ ফিলিস্তিনের আশ্রয় নেওয়া রাফা শহরে হামলার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারকে বারবার সতর্ক করছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসরায়েলের সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদানম গ্রেব্রিয়াসুস বলেন, রাফা ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে হামলা চালালে সেখানে রক্তগঙ্গা বয়ে যাবে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে ভারতেরই অংশ বললেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। ভারতীয় সংসদে এ বিষয়ে একটি সংশোধনী রয়েছে যেখানে বলা হয়েছে এটি ভারতেরই অংশ। রবিবার ওড়িশার কটকে এক আলোচনা সভায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে এইসব কথা বলেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে। জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনো দেশের বাইরে ছিল না, এটা ভারতের অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কিভাবে পেল? তিনি বলেন, আপনারা জানেন, যখন কোনো বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকে তখনই সেই বাড়িতে বাইরের লোক চুরি করার সুযোগ পায়। এক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে। জয়শঙ্কর আরও বলেন, স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভূখণ্ড থেকে সরিয়ে না দেওয়ার কারণে এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কি হবে বলা মুশকিল। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর আবারও ভারতের মানুষের চেতনায় জায়গা করে নিয়েছে। আমরা এটা ভুলে গিয়েছিলাম, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটি আবারও ফিরে এসেছে। ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের। রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীও অংশ নেবে এই মহড়ায়। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলেছেন পুতিন। গত ফেব্রুয়ারিতে জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি সতর্ক করে বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া চলাকালীন নন স্ট্র্যাটেজিক্স পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহার অনুশীলনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হবে। নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য নকশা করা হয় এবং এটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিবহন করা সম্ভব। ক্রেমলিন বলেছে, কিছু পশ্চিমা কর্মকর্তার হুমকির মুখে রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে অদূর ভবিষ্যতে এই পারমাণবিক মহড়া অনুষ্ঠিত হবে। এতে রুশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর পাশাপাশি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার সৈন্যরাও অংশ নেবেন। ইউক্রেনের সীমান্তবর্তী এবং দখল করা ইউক্রেনের ভূখণ্ডগুলোকে অন্তর্ভুক্ত করে গঠিত হয়েছে এই জেলা।